প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের ৩৭০ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে একটাই ঘটনা। আজকের যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, তবে তিনি পাঠিয়েছেন এক দুর্ধর্ষ জমজমাট ঘটনা। তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেত পক্ষের ৩৭০ নম্বর এপিসোডের ঘটনায়। হাই রাজদা, আশা করি তুমি ভালো আছো। আমি জানি না এই ঘটনাটা বলার পর তুমি আমাকে কিভাবে নেবে, কিন্তু এটা গল্প নয়, কল্পনাও নয়। এটা এমন এক ঘটনা যা আজকেও ভাবলে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। কিছু সঙ্গত কারণ এবং আমার পেশার কারণেও আমি আমার নাম আর আমার গ্রামের নাম উল্লেখ করছি না। শুধু এইটুকু বলবো, ঘটনাটা ঘটেছিল যেই গ্রামের ধারে যেখানে আমি কর্মসূত্রে ভাড়া থাকতাম। শুরু করছি ঘটনা। সময়টা কোভিডের। তখন লকডাউন কিছুটা শিথিল হয়েছে। লোকজন তখনও ঠিক স্বাভাবিক হয়ে ওঠেনি। ভয়, অভাব, রাগ সবকিছু মিলে মানুষের ভেতরের অন্ধকারটা যেন আরো স্পষ্ট হয়ে উঠছিল। আমি যে গ্রামটায় থাকতাম সেখানে আমার কাজ খুব বেশি ছিল না, কিন্তু ওই ফিরতে ফিরতে বিকেল হয়ে যেত। আর বিকেল হলে গ্রামের চায়ের দোকানে গল্প আড্ডা বসতো। সেই চায়ের দোকানের আড্ডাতেই প্রথম দেখেছিলাম মনিকা বৌদিকে। গ্রামের সব লোকজনই এই বৌদিকে দেখলে কেমন আছো জিজ্ঞাসা করে, খুব বাহবা করে, কেননা মহিলা নাকি খুবই ভদ্র এবং ভালো মানুষ। বয়স আনুমানিক ৩৫ হবে। দেখতে ভালো, কিন্তু চোখে একটা অদ্ভুত শান্ত ভাব। অতিরিক্ত সাজগোজ করেন না, খুব সাধারণ শাড়ি পরেন, কথাবার্তায় ভদ্র, কিন্তু যেটুকু কথা বলেন তাতে বোঝা যায় তিনি দুর্বল নন। ওনার স্বামী কর্মসূত্রে গ্রামে থাকতেন না, শহরে কাজ করতেন। বাড়িতে থাকতেন শুধু বৃদ্ধ শাশুড়ি, 4 বছরের ছেলে আর উনি। সবচেয়ে বড় কথা, বাড়িটা ছিল একদম মাঠের ধারে, গ্রামের শেষ প্রান্তে। সন্ধ্যের পর মনিকা বৌদির বাড়িটার চারপাশ কেমন নিস্তব্ধ হয়ে যেত। পুরুষ মানুষ বলতে সন্ধ্যের পর তো শুধু তার 4 বছরের ছেলে, আর কেউ থাকতো না বাড়িতে। আমার সঙ্গেও মনিকা বৌদির আলাপ হয়েছিল, 2-1বার কথাও বলেছি। খুবই সাধারণ কথা, কেমন আছেন, কাজ কেমন চলছে, এই সব। গ্রামের লোকেদের মধ্যেই 1-2 আমাকে সেই বৌদির সাথে আলাপ করিয়ে দেয়। কিন্তু গ্রামের কিছু ছেলেদের চোখে আমি ওনার দিকে তাকানোর ধরনটা লক্ষ্য করেছিলাম। সেই দৃষ্টিতে সম্মান ছিল না, ছিল যৌনতা। সময়টা নভেম্বরের শেষ দিক। গ্রামে একটা রক্তদান শিবির হবে। এই অজুহাতে গ্রামেরই 4 জন মন্ত্রীর পা চাটা ছেলে বাড়ি বাড়ি চাঁদা তুলছিল। ওরা যখন মনিকা বৌদির বাড়িতে যায় তখন বৌদি একাই ছিলেন। ওরা যে পরিমাণ টাকা চেয়েছিল বৌদির কাছে, বৌদি সেটা দিতে রাজি হয়নি। চাওয়া টাকার অনেকটাই কম দিতে চেয়েছিল সে। আর সেখানেই শুরু হয় সমস্যা। কথা কাটাকাটি, গলার স্বর চড়তে থাকে। একজন ছেলে এমন একটা কথা বলে ফেলে যেটা কোনো মেয়ের কাছে একেবারে বিষের মতো। এতটাই নোংরা কথা যে সেই কথা এখানে উল্লেখ করতে পারছি না। মনিকা বৌদি চুপ করে থাকেননি। সপাটে তার গালে এক চড় মারেন আর ওদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। যাওয়ার সময় ওদের চোখে যে দৃষ্টি ছিল সে নাকি ভয়ানক। আর ওরা যেতে যেতে বলেছিল, দেখে নেব। ডিসেম্বর মাস, হাড় কাঁপানো শীত। গ্রামের তখন রাত 9টা, মানে পুরো গ্রাম মৃত, সবাই ঘুমিয়ে পড়েছে। আর এই সুযোগটাই নিয়েছিল সেই 4টে ছেলে যারা মনিকা বৌদির বাড়িতে রক্তদান শিবিরের জন্য চাঁদা নিতে গিয়েছিল। সেই 4টি ছেলে মুখে নেটের মাস্ক পরে মনিকা বৌদির বাড়িতে ঢুকে আসে। তার শাশুড়ি আর 4 বছরের ছেলেকে একটা ঘরে আটকে দেয়। তারপর মনিকা বৌদির ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে। তারপর একে একে সেই 4 জন ছেলে পশুর মতো মনিকা বৌদির ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা 4 জন যে বৌদির সাথে কি করেছিল সেটার বিস্তারিত বিবরণ আমি দিতে পারবো না। বৌদি চিৎকার করতে থাকে, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ জেগে নেই সেই দিন। সেই 4 জন মনিকা বৌদির ওপর তাদের বাসনা চরিতার্থ করার পর যখন তারা বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন বৌদি বলে, আমি পুলিশে যাব, তোমাদের সব কটাকে আমি এবার দেখে নেব। তোমরা আমার কি সর্বনাশটাই করলে, তোমাদের লজ্জা করে না? তোমাদের বাড়িতে মা বোন নেই?
আর এই কথাতেই সেই চারজন প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা প্রথমে তার শাশুড়ি আর ছেলেকে ঘরে আটক অবস্থা থেকে মুক্ত করে, তারপর তাদের সামনে মনিকা বৌদির মুখে বালিশ চাপা দিয়ে দম আটকিয়ে খুন করে। সেই চারজনের মধ্যে একজন মনিকা বৌদির 4 বছরের ছেলের গলায় ছুরি ধরে রেখেছিল, তাই তার শাশুড়ি কিচ্ছু করতে পারেনি। কয়েক মুহূর্ত পর ছটফট করতে থাকা মনিকা বৌদির পা দুটো শান্ত হয়ে যায়, তার মানে তার দেহে আর প্রাণ নেই। ভোরবেলা গ্রামের লোকেরা সমস্তটা জানতে পারে। মনিকা বৌদির শাশুড়ি গ্রামের লোকেদের সবকিছু জানায়, কিন্তু এই কাজ কে করেছে সেটা তিনি বলতে পারেন না, কেননা তাদের মুখ তিনি দেখতে পাননি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, শাশুড়ি মার চশমা তারা বদমাইশি করে কেড়ে নিয়েছিল, তাই চোখে তিনি এমনি কম দেখেন, আরই বুঝতে পারেননি যে সেই 4 জন দুষ্কৃতী কারা ছিল। মনিকা বৌদির মৃত্যুর পর পুরো গ্রামটাই যেন চুপ করে গিয়েছিল, যেন গ্রামের মধ্যে শব্দ আছে কিন্তু প্রাণ নেই। পুলিশ এলো, পুলিশ গেল, বাড়িটা সিল হলো, শাশুড়ি আর বাচ্চাটিকে আত্মীয়দের বাড়িতে পাঠানো হলো। গ্রামের লোকেরা শুধু বলাবলি করলো মেয়েটার সাথে খুব অন্যায় হয়েছে, কিন্তু একই সঙ্গে গ্রামের সব লোকের মধ্যে ভয়ও ঢুকে পড়েছিল যে আততায়ীরা কে সেটা তো জানা গেল না। তাদের নাম প্রকাশে এলো না, শুধু সবার মুখে ফিসফাস, এ করেছে সে করেছে, কিন্তু সত্যিটা তো অধরাই থেকে গেল। আমিও ঘটনাটা শুনেছিলাম, ভেবেছিলাম যে এখানেই সব শেষ, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। সেই 4 জন দুষ্কৃতীর নাম পরে জানা গিয়েছিল, তবে আমি একে একে বলবো যে তাদের সাথে কি ঘটেছিল। আমি ঘটনা বলার সুবিধার্থে তাদের নাম বদলিয়ে ঘটনাটা বলছি। প্রথম ছেলেটির নাম ছিল দেবাশিস। 4 জনের মধ্যে দেবাশিসই ছিল সবচেয়ে বেয়াদব। যে খারাপ কথাটা মনিকা বৌদিকে বলেছিল, সেই 4 জনের মধ্যে এই দেবাশিসই ছিল, যে কিনা বৌদিকে কটূক্তি করে। মনিকা বৌদির মৃত্যুর 10-12 দিন পরের একটা ঘটনা। এক সন্ধ্যায় খবর এলো দেবাশিস নাকি ভালো নেই। প্রথমে কেউ ব্যাপারটা গুরুত্ব দেয়নি, কিন্তু পরে শোনা গেল যে ও নাকি পাগলের মতো করছে। বাড়িতে পুলিশও ডাকা হয়েছে। পুলিশ যা জানিয়েছিল সেটা গা শিউরে ওঠার মতো। দেবাশিস অদ্ভুত আচরণ করছে। হঠাৎ হঠাৎ মেয়েদের গলায় কথা বলছে, নিজের নাম ধরে নিজেই হাসছে, ফাঁকা ঘরের দিকে তাকিয়ে বলছে, এতদিন আমি ভালোই ছিলাম, এবার আমার পালা। ওর মা বলেছিল ও সব কথা বলছে, কিন্তু ওই কণ্ঠস্বর ওর নয়, এক মহিলার। এক রাতে দেবাশিস ঘুম থেকে উঠে ঘরের দেওয়ালের দিকে দৌড়ে গিয়ে মাথা ঠুকতে থাকে। সে মাথা ঠুকছে, তার আঘাত লাগছে, তবুও তার মুখে হাসি। তার বাবা এসে ধরে ফেলায়, সে প্রাণে বাঁচে, কিন্তু দেবাশিস পরের দিনের সূর্যের আলো দেখতে পায়নি। ভোরবেলা উঠে ওর বাড়ির লোক ওকে কোথাও খুঁজে না পেয়ে চিন্তায় পড়ে যায়। শেষমেশ বাড়িরই একজন কাজের লোক তাদের উঠোনে থাকা কুয়োর মধ্যে থেকে জল তুলতে গিয়ে দেখে দেবাশিসের মৃতদেহ কুয়োর জলে ভাসছে। সবাই বুঝতে পারে ওটা দেবাশিসের স্বাভাবিক মৃত্যু ছিল না। দেবাশিসের মৃত্যুর পর সেই 3 জন আততায়ী ছিল, তাদের মধ্যে ভয় ছড়িয়ে যায়। তারা বুঝে যায় যে এটা কাকতালীয় নয়। আর অদ্ভুত ব্যাপার, সেই 3 জন এক ধরনের স্বপ্ন দেখা শুরু করে। একজন বিবস্ত্র মেয়ে, রক্তাক্ত অবস্থা, সাধারণ শাড়ি পরা, চুল খোলা, চোখ দুটো যেন একদম নিস্তেজ। সে বলে, আমি মরেছি, তোদের কাউকে বাঁচতে দেব না। 4 জন আততায়ীর মধ্যে যে দ্বিতীয় জন ছিল তার নাম সুব্রত। এক রাতে সুব্রত বাড়ি ফিরছিল। রাস্তাটা মাঠের পাশ দিয়ে। হঠাৎ কিছুটা দূরে একজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে সে। হালকা রঙের শাড়ি পরা, চুল যেন মুখের উপর দিয়ে গেছে। সুব্রত চিৎকার করে বলে, কে কে ওখানে? মেয়েটা ধীরে ধীরে মুখ তোলে আর বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? সুব্রতর গলা দিয়ে আর শব্দ বের হয় না। ও অন্য রাস্তা দিয়ে দৌড়ে বাড়ি ফেরে। বাড়িতে জিজ্ঞাসা করলে বলে কুকুর তাড়া করেছিল। তারপর রাতে সে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে।
সুব্রতর মৃতদেহ পাওয়া গিয়েছিল তার বাড়ির উঠোন থেকে, চিত হয়ে শোয়া অবস্থায়, কিন্তু হাতে পায়ে তার অজস্র কালশিটের দাগ। সুব্রতর মৃত্যুর পর গ্রামের মানুষের ধারণা হলো যে দুজন মারা গেছে তারাই মনিকা বৌদির ওপর অত্যাচার চালিয়েছিল, কিন্তু এটা শুধুই আন্দাজ। তবে সুব্রতর মৃত্যুর পর গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষের মুখে কথা ছিল কিন্তু চোখে ছিল আতঙ্ক। যে 4 জন ছেলেকে নিয়ে ফিসফাস চলছিল তাদেরই মধ্যে 2 জন ইতিমধ্যেই মারা গেছে। এবার বাকি রইল আর 2 জন। তৃতীয় ছেলেটার নাম ছিল পলাশ। পলাশ ছিল সবচেয়ে চুপচাপ। সেই ঘটনার পর থেকে পলাশ কারুর চোখের দিকে তাকিয়ে কথা বলতো না। সুব্রতর মৃত্যুর পরের দিন থেকেই ওর আচরণ বদলাতে শুরু করে। প্রথমে ছোট ছোট ব্যাপার, নিজের সঙ্গে নিজেই কথা বলা, গভীর রাতে ঘুম থেকে উঠে বসা, জানলার দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলা। জিজ্ঞাসা করলে বলতো ও নাকি দেবাশিস আর সুব্রতকে দেখতে পাচ্ছে। পলাশের স্ত্রীও একদিন গ্রামের কিছু লোককে এসে বলে ও নাকি ঘুমের মধ্যে মেয়েদের গলায় কথা বলে। ও বলে, আমাকে একা থাকতে দে না, আমাকে একা থাকতে দে। এক রাতে পলাশের চিৎকারে গোটা পাড়া জেগে ওঠে। পলাশ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসে, খালি গা, চুল এলোমেলো। বাইরে এসে ও বলে ও আমার গায়ের ওপর বসে আছে, আমাকে ও ছাড়বে না। গ্রামের লোকেরা পলাশকে বলে, তুই কি অন্যায় কাজ করেছিস, গিয়ে পুলিশকে সব বলে দে। পলাশ হঠাৎ আনমোনা ভাবে হাসতে শুরু করে, যেন কেউ ওর কানে কানে খুব মজার কথা বলেছে। তারপর হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে বলে ওঠে, তোমরা সবাই জানো কি করেছে, তা তোমরা নির্বোধ সেজে আছো। গ্রামে মড়ক লাগবে, মড়ক লাগবে এবার। সেই 4 জনের মধ্যে শেষ ছেলে অমল সুব্রতর সাথে যা ঘটে যাচ্ছে সেটা তার স্বচক্ষে দেখে। অমল পরের দিন সকালে পুলিশ থানায় গিয়ে সমস্ত কিছু বলে দেয়, একটা কথাও ঘোরায় না। পুলিশকে অমলই জানায় যে ও, পলাশ, দেবাশিস আর সুব্রত 4 জনই দোষী। পুলিশ এই কথা শুনে প্রচণ্ড অবাক হয়ে যায় আর অমলকে আটক করে। কিন্তু অমল থানাতে থাকাকালীনই পুরোপুরি উন্মাদের মতো করতে থাকে। অমলের বয়ানে পলাশকেও আটক করে পুলিশ, কিন্তু অদ্ভুত ব্যাপার, 2 জনই পাগল হয়ে গিয়েছিল। 2 জনকেই পাঠানো হয়েছিল মানসিক হাসপাতালে। মানসিক হাসপাতালে থাকাকালীনই তাদের 2 জনের অজ্ঞাত কারণে মৃত্যু ঘটেছিল। কিভাবে, কেন, কি কারণে কেউ বলতে পারেনি। পুলিশের তদন্তে একে একে সব প্রমাণ বেরিয়ে আসে, মোবাইলের লোকেশন, ওদের নিজেদের কথাবার্তা, আর সবচেয়ে বড় কথা অমলের স্বীকারোক্তি। কিন্তু এর কিছুরই আর প্রয়োজন হলো না। কোর্ট তাদের সাজা ঘোষণা করার আগেই কে যে তাদের সাজা দিয়ে গেল ভগবানই জানে। আমি যখন আমার চাকরির মেয়াদ শেষ করেছিলাম সেই গ্রামে, গ্রাম ছাড়ার দিন খুব ভোরে বেরিয়েছিলাম। মাঠের ধারে দাঁড়িয়ে শেষবারের মতো মনিকা বৌদির বাড়ির দিকে তাকিয়েছিলাম। কোনো আলো নেই, কোনো শব্দ নেই, কিন্তু আমার মনে হলো কেউ জানলার ধারে দাঁড়িয়ে আছে আর বলছে, আমি শান্তি পেয়েছি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। আমাদের নাম না জানা বন্ধু পাঠিয়েছে এই ঘটনাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com। এই ঘটনাটা আমার মেলেই এসেছিল। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাবো একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে টুম্পা দাস, টুম্পা সহদেব, রিয়া সর্দার, বুবুন ঘোষ, অমিতা ঠাকুর, শেখ ইসমাইল, অজন্তা হোল লিখেছে খুবই প্যাথেটিক একটা ঘটনা। কমেন্ট করেছে চুমকি ঘোষ, পিকু চন্দ্র আর বৌমণি।
এই সব কটা কমেন্টই এসছে চকলেটে বিষ মিশিয়ে প্রেমিকার খুন, মৃত প্রেমিকার আত্মার ভয়ঙ্কর প্রতিশোধের ঘটনা, প্রেতপক্ষের 368 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।